নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নিদর্শন হল ত্রিপুরা। ত্রিপুরার জাতি, জনজাতি এবং সংখ্যালঘুদের ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে ত্রিপুরার গৌরবময় ঐতিহ্যকে। শুক্রবার ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয় 3 দিনের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দেশের প্রথম মহাকাশচারী বিজ্ঞানী রাকেশ শর্মা, পদ্মশ্রী ম্যাগসেসে পুরস্কার বিজয়ী রবি কান্নান, বুকার পুরস্কার বিজয়ী গীতাঞ্জলি শ্রী প্রমুখ। দেশ এবং বিদেশের মোট 200 শিল্পী এবং সাহিত্যিক অংশ নেবেন 3 দিনের এই উৎসবে। ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের আয়োজক হল স্বেচ্ছাসেবী সংস্থা উড়ান। সম্প্রদায় যেমন আছে, আবার এখানে মণিপুরি, বাংলা সেই ভাষাও কিন্তু এখানে আছে এবং সেই ভাষাভাষীর লোকও এখানে বাস করে, যেটা আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই মূল মন্ত্র আমরা যদি দেখি, ত্রিপুরার মধ্যে কিন্তু সেই বৈচিত্র্যের একটা ঐক্যের যে নানাবিধ, সেটা কিন্তু পরিস্ফুট। এখানকার প্রকৃতি, জল, হাওয়া, পরিবেশ, মানুষের জীবন যাত্রা, রীতিনীতি, পাহাড় ও সমতলের যে একটা নিবিড়, যে একটা বন্ধুত্বের, যে সংস্কৃতির একটা উপাদান আমি বলতে পারি। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। রাজ্য সরকার কর্তৃক নারী ক্ষমতায়নে গৃহীত পদক্ষেপ ও নারী সুরক্ষা ও অধিকার সুনিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদারের 3 দিনের রাজ্য সফর শেষ হয়েছে শুক্রবার। সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভাষার বিকাশ অত্যন্ত জরুরি। রাজ্যের জাতি উপজাতির ভাষা বিকাশে সচেষ্ট রয়েছে সরকার। শুক্রবার এই বিষয়টি উঠে আসলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানে। এদিন রাজধানীর টাউন হলে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রৌপ্য জয়ন্তী অনুষ্ঠান। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আমাদের সরকারও চেষ্টা করছেন সমস্ত ভাষাভাষী, আমি রাজ্যের কথাই বলবো, দেশের সঙ্গে তাদের অধিকার, তাদের সুরক্ষা, তাদের সমৃদ্ধি এবং তার প্রসার ব্যাপকতার জন্য বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে। 1932 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার সাহসী যুবকরা তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন। তারপর থেকে সমগ্র বাংলাদেশে এই দিনটিকে খুবই তাৎপর্যপূর্ণভাবে ও যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। 2000 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যার মাধ্যমে সমগ্র পৃথিবীর সকল অংশের মানুষ এই দিনটিকে উদযাপন করছেন। রাজ্যের বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এবং রাজ্যের সকল অংশের জনগণকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের
অমর একুশ মাতৃভাষার অধিকার নিয়ে এমন আন্দোলন আক্ষরিক অর্থে নজিরবিহীন, কিন্তু বিশ্বায়নের স্রোতে কি মাতৃভাষার প্রতি দরদ কমছে আমাদের? ঘুরে ফিরে উঠে আসছে এই প্রশ্ন। ভাষা বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 2000-এর বেশি ভাষা অবলুপ্তির পথে। গত 50 বছরে এ দেশ থেকে হারিয়ে গেছে 220টির মতো ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বিষয়টি নিয়েই নিউজ নাও এ তুলে ধরা হচ্ছে বিশেষ প্রতিবেদন। ভাষা আন্দোলনের রৌপ্য জয়ন্তী পালন করছে জাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই শহীদ স্মরণের ফাঁকে সভ্যতা এবং সংস্কৃতির ধারক ও বাহক এই ভাষার অস্তিত্ব নিয়ে আলোচনা হয়ে পড়েছে আক্ষরিক অর্থেই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে মাতৃভাষা আজ বিপন্ন। ইউনেস্কোর দেওয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে এখন ভাষা রয়েছে 7,000-এর মতো। প্রতি 14 দিনে গড়ে একটি ভাষার অবলুপ্তি হচ্ছে বিশ্বে। বর্তমানে 780টির মতো ভাষা রয়েছে ভারতে। ভাষা গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী গত 50 বছরে 220টির মতো ভাষা হারিয়ে গেছে এই দেশ থেকে। আগামী 50 বছরে আরো 150টি ভাষা বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভারতের গবেষকরা। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী 7,000 ভাষার প্রচলন রয়েছে। তবে উপভাষা বা প্রত্যন্ত অঞ্চলের কথোপকথনের মাধ্যমকে ধরলে ভারতেই মাতৃভাষার সংখ্যা 19,500। বিশ্বের সমস্ত ভাষাকে ধরলে 90% ভাষা বলার মানুষ মাত্র 1 লক্ষ। 10 লক্ষের বেশি মানুষের মধ্যে 150 থেকে 200টি ভাষা প্রচলিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে ভাষায় কথা বলেন মানুষ, রোজকার জীবনে যে ভাষায় অভ্যস্ত, সেই ভাষায় শিক্ষার সুযোগ নেই বিশ্বের 40% মানুষের কাছে। 7,000 ভাষার মধ্যে 2,200টি ভাষার প্রচলন রয়েছে শুধুমাত্র এশিয়াতেই। ইউরোপে এই সংখ্যা মাত্র 260। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল চীনা ভাষা, ইংরেজি, স্পেনীয়, হিন্দি, আরবি, বাংলা, রুশ, পর্তুগিজ, জাপানি, জার্মান এবং ফরাসি। তবে গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বে 2,500 ভাষা বিলুপ্তির পথে এই মুহূর্তে। সর্বাধিক ব্যবহৃত হরফ বা অক্ষরের মধ্যে রয়েছে আরবি, আর্মেনীয়, বাংলা, ব্রহ্মদেশীয়, চীনা লিপি, দেবনাগরী, গ্রিক, হিব্রু, জাপানি লিপি, কোরীয় লিপি, লাতিন, সিংহলি, তাই, তিব্বতী। এই ক্ষেত্রে সংস্কৃত, সুমেরীয়, হিব্রু এবং বাস্ক হল প্রাচীনতম ভাষা, জানিয়েছে ইউনেস্কো। ভারতের সংবিধানে 22টি ভাষা তালিকাভুক্ত রয়েছে, যা কিনা দেশের 96.71% নাগরিকের মাতৃভাষা। অসমীয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালি, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি ওই 22টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে সংবিধানের 8ম অনুসূচিতে। সংবিধানের তালিকার বাইরেও 99টি ভাষা রয়েছে সর্বভারতীয় স্তরে, যা 10,000-এর কম মানুষ ব্যবহার করেন রোজকার জীবনে। 17 শতক থেকে গোটা বিশ্বে 200টির বেশি ভাষার প্রবর্তন ঘটেছে। দর্শন, বাণিজ্য, আন্তর্জাতিক কথোপকথনের জন্য ব্যবহৃত হয় সেই ভাষাগুলো। সার্বিকভাবে বলতে গেলে বিশ্বায়নের প্রভাবে হারিয়ে যাচ্ছে শত শত ভাষা। বিশ্বজুড়ে এখন যে 7,000 ভাষায় মানুষ কথা বলে, তার মধ্যে 43% ভাষাই বিপদগ্রস্ত। মাত্র কয়েকশো ভাষা ব্যবহৃত হয় শিক্ষা ব্যবস্থা ও সরকারি কাজের ভাষা হিসেবে। ইন্টারনেট দুনিয়ায় ব্যবহৃত হয় 100-রও কম ভাষা। সে কারণেই বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার বিলুপ্তি আজ পরিণত হয়েছে এক কঠোর বাস্তবতায়। বর্তমানে একটি ভাষা যখন হারিয়ে যায়, তখন তার সঙ্গে হারিয়ে যায় সংশ্লিষ্ট সংস্কৃতিও, যার প্রভাব পড়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নিম্নমানের কাঁচামাল ব্যবহার হচ্ছে জাতীয় সড়ক নির্মাণে, ফলে নির্মাণ সম্পন্ন করার আগে করতে হচ্ছে সংস্কার। অপরদিকে জাতীয় সড়ক নির্মাণে ঢিলেমির কারণে আসন্ন বর্ষা মরশুমে এক প্রস্তুত ভোগান্তি রয়েছে বলে আশঙ্কায় রাজ্যের সাধারণ মানুষ। নির্মাণের 1.5-2 বছরের মধ্যে ভেঙে যাচ্ছে জাতীয় সড়ক। নিম্নমানের কাঁচামাল ব্যবহারে ঘটছে এই বিপত্তি। অভিযোগ করছে ঠিকাদারদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের একাংশ আধিকারিকদের আঁতাতের। কৈলাসহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর হয়ে সাবরুম পর্যন্ত 265 কিলোমিটার নতুন করে 208 জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। একই সাথে চলছে খোয়াই থেকে আগরতলা পর্যন্ত 55 কিলোমিটার 108 বি জাতীয় সড়কের নির্মাণ কাজ। কাজ সমাপ্ত হওয়ার আগেই বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে সড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি করা সড়কে সৃষ্টি হচ্ছে গর্ত, কোথাও আবার ভেঙে পড়ছে সড়কের পাশ। বিশেষ করে খোয়াই জেলা এলাকায় তৈরি হওয়া 208 এবং 108 বি দুটি জাতীয় সড়কেই দেখা দিয়েছে ভাঙন। যদিও এই দুটি জাতীয় সড়ক তৈরির কাজ শেষ হয়নি এখনো। 208 জাতীয় সড়কটি কৈলাসহর, কুমারঘাট, কমলপুর হয়ে খোয়াই পর্যন্ত সম্পন্ন হয়েছে। সম্প্রতি কাজ শুরু হয়েছে খোয়াই থেকে তেলিয়ামুড়া, অমরপুর, সাবরুম পর্যন্ত। কিন্তু এই জাতীয় সড়কের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ছে সড়ক। খোয়াইয়ের বেহালা বাড়িতে থেকে গনকি পর্যন্ত 208 জাতীয় সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে বিপজ্জনকভাবে। একইভাবে খোয়াই থেকে আগরতলা পর্যন্ত 108 বি জাতীয় সড়কের খোয়াইয়ের অংশে গর্ত হয়ে যাচ্ছে ভেঙে। এরই মধ্যে সড়কের বিভিন্ন জায়গায় কয়েক দফায় মেরামতি করে কাজ চালানো হচ্ছে, তারপরও ভেঙে যাচ্ছে সড়ক। জাতীয় সড়ক তৈরির সময় থেকে স্থানীয় মানুষদের অভিযোগ ছিল নিম্নমানের কাজের, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে জাতীয় সড়ক তৈরিতে রাজ্য সরকার বা NHIDCL সহ কোন দপ্তর সঠিক তদারকি করেনি বলে অভিযোগ সাধারণ মানুষের, যার ফলে ঠিকাদার নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে সড়ক তৈরি করায় সৃষ্টি হয়েছে এই অবস্থার। ফলে কাজ সম্পন্ন হওয়ার আগে ভেঙে যাচ্ছে জাতীয় সড়ক। এখনো এই সড়কের বেশ কিছু অংশের কাজ অসম্পূর্ণ। দীর্ঘ কয়েক বছর ধরে এই সড়কের কাজ এক প্রকার বন্ধ ছিল। সম্প্রতি পুনরায় শুরু হয়েছে এই জাতীয় সড়কের কাজ। ক্ষেত্রেও কাজ করা হচ্ছে কচ্ছপ গতিতে। এবারও কাজ হচ্ছে খুবই নিম্নমানের বলেও রয়েছে অভিযোগ। জাতীয় সড়কের দুটি অংশে দুই ধরনের কাজ হচ্ছে। মোহনপুরের লেম্বুছড়া থেকে হেজামারা পর্যন্ত 108 বি জাতীয় সড়কের কাজের ক্ষেত্রে যে ধরনের সামগ্রী এবং পদ্ধতি অবলম্বন করা হয়েছে, খোয়াইয়ের অংশেও তা করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। মোহনপুরের অংশে দেখা গেছে সড়ক নির্মাণের সময় মাটির নিচে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের নেট, অথচ খোয়াইয়ের অংশে সড়ক নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র মাটি ফেলে তার উপর সড়ক করে দেওয়া হয়েছে। ফলে খোয়াইয়ের অংশ থেকে মোহনপুরের অংশের জাতীয় সড়ক মজবুত হয়েছে অনেকটাই বেশি। একই অবস্থা 208 জাতীয় সড়কের নির্মাণের ক্ষেত্রেও। উপরন্তু দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের কাজ রয়েছে অসম্পূর্ণ অবস্থায়। 2024 সালের মার্চ মাসের মধ্যে আগরতলা খোয়াই 108 বি জাতীয় সড়কের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে বিধানসভায় জানিয়েছিল সরকার। কিন্তু এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো এই সড়কের কাজ সম্পন্ন হয়নি। যে গতিতে এই সড়কের কাজ চলছে তাতে আরো দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রবলভাবে। গত 3 বছর ধরে হেজামারা থেকে খোয়াইয়ের বেলফাং বাড়ি পর্যন্ত জাতীয় সড়ক তৈরির নামে বিপজ্জনক অবস্থা তৈরি করে রাখা হয়েছে। এতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। এই কাজ কবে শেষ হবে তার নেই কোনো নিশ্চয়তা। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই ধরনের কার্যকলাপের আসন্ন বর্ষা মৌসুমে একপ্রস্ত ভোগান্তি রয়েছে বলে আশঙ্কা করছেন রাজ্যের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 5 দিনের ব্যাংকিং কর্মী স্বল্পতা দূরীকরণ ইত্যাদি দাবিতে আগামী 24 ও 25 মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন। বিষয়টিকে সামনে রেখে শুক্রবার আগরতলার বেশ কয়েকটি ব্যাংকের সামনে বিক্ষোভ সংঘটিত করে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন। এদিন সন্ধ্যার পর মেলার মাঠ স্টেট ব্যাংক শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মী নেতৃত্ব। মূলত সমস্ত বিষয় এখন ডিজিটালাইজ হয়ে গেছে, সেই কারণে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গত 2016 থেকে গত 9 বছর ধরে আমরা 5 ডেজ ব্যাংকিং এর দাবি করে আসছি এবং বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির এই কর্মী স্বল্পতার জন্য যে কাজের চাপ বাড়ছে এবং কাজটাকে ইন ডিউ টাইম করা হয়ে উঠছে না আমাদের যারা আধিকারিকরা রয়েছে, তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়
দীর্ঘদিন ধরে থমকে থাকা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা হতে পারে শীঘ্রই। দিল্লিতে সরকার গঠন প্রক্রিয়া শেষ হতে এই বিষয়ে তৈরি হয়েছে জল্পনা। দিল্লি বিধানসভা নির্বাচনের পর শেষ হয়েছে সরকার গঠন প্রক্রিয়া, আর এর সাথে সাথেই ত্রিপুরায় প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে প্রায় সপ্তাহ ব্যাপী উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি সফর শেষে রাজ্যে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাভাবিকভাবে এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ত্রিপুরায় বিজেপির প্রদেশ সভাপতি বাছাই নিয়ে কার্যত চুলচেরা বিশ্লেষণ করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এই ক্ষেত্রে একাধিক প্রত্যাশী থাকায় স্থির সিদ্ধান্ত নিতে খানিকটা সময় নিয়েছে দিল্লি, যে কারণে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে অনেকটা দেরি। গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছিল রাজ্যের দলের সংগঠন পর্বের কাজ। সেই থেকে ধাপে ধাপে বুথ কমিটি, মন্ডল কমিটি, এমনকি জেলা কমিটি গঠনের কাজও শেষ করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মূলত ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এই প্রক্রিয়ার কাজ। জানুয়ারি 10 তারিখের মধ্যে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা সহ নতুন প্রদেশ কমিটির গঠন করা হবে বলে জানিয়েছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু নির্ধারিত সময়ে সম্ভব হয়নি তা করে ওঠা। তারপর বিভিন্ন সময়ে নানা রকম কারণ দেখিয়ে নাম ঘোষণা পিছিয়ে যেতে থাকে ক্রমশ। যদিও এ সময়ে উত্তর পূর্বাঞ্চলে প্রায় সব রাজ্যেই নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা দিয়ে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দেশের অন্যান্য রাজ্যেও তা করেছে দিল্লি। 15 ফেব্রুয়ারির মধ্যে অর্ধেকেরও বেশি রাজ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন করে এক্ষেত্রে গঠন করা হয়েছে নতুন প্রদেশ কমিটি। দিল্লি বিধানসভা নির্বাচনে অনেকেই ব্যস্ত থাকায় ত্রিপুরার ক্ষেত্রে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। তারপর দিল্লির ভোট গ্রহণ, এমনকি ফলাফল ঘোষণাও হয়ে গেছে। এদিকে মার্চ ফেব্রুয়ারি অতিক্রম হয়ে মাস শেষ হতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। এবার ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণায় কোনো রকম বিলম্বের কারণ দেখতে পাচ্ছেন না দলের সাধারণ কর্মী সমর্থকরা। 2028 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী সিপিএম কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবেলার বিষয়টি মাথায় রেখে ত্রিপুরায় দলীয় সভাপতি নির্বাচন করবে দিল্লি বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক মহল। কারণ ইদানিং বিরোধী সিপিএম কিংবা কংগ্রেসও নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনে কর্মসূচি নিয়ে চলছে ধারাবাহিকভাবে। তারা যে আগামীতে মরণ কামড় দেবে এটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আগামী বছরের শুরুতেই রয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। আগামী বছরের শেষ দিকে হবে 20টি পুর ও নগর সংস্থার ভোট। মাঝে হতে পারে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনও। এই অবস্থায় বিজেপির নতুন প্রদেশ সভাপতি কাকে করা উচিত এ নিয়ে আক্ষরিক অর্থেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন দলীয় সূত্র। তবে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দলীয় সূত্র। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। শান্তি চুক্তির শর্ত বাস্তবায়িত না হওয়ায় জিরানিয়া থানার অন্তর্গত হতাইকতর এলাকাতে পথ অবরোধের প্রস্তুতি নিচ্ছে এনএলএফটি। এনবি গ্রুপের আত্মসমর্পণকারীরা শুক্রবার এরকমটাই জানিয়েছেন এনএলএফটি এনবি গোষ্ঠী আত্মসমর্পণকারী উগ্রপন্থী গ্রুপ। টিইউআইআরপিসির সভাপতি ড্যানিয়েল দেববর্মা এদিন জিরানিয়া হতাইকতর এলাকাতে তার নেতৃত্বে পথ অবরোধ করার জন্য জায়গা পরিদর্শন করে সংগঠনের 5 থেকে 6 জনের প্রতিনিধি দল আগামী 25 ফেব্রুয়ারি পথ অবরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড্যানিয়েল দেববর্মা। এখানে জাতি বিদেশ বা কারোর এগেন্সে আমরা নয়, আমাদের সঙ্গে চুক্তি করা বা 1-2 করে যারা এসেছেন আত্মসমর্পণ করে তাদের বেশিরভাগই আগে বলা হয়েছিল শান্তি চুক্তি বা তোমরা পিস কলিং। 2026-27 শিক্ষাবর্ষে সিবিএসই 10ম শ্রেণীর পরীক্ষা 2 বারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ইতিমধ্যেই এই বিষয়টিতে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর। 2026-27 শিক্ষাবর্ষে সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষা 2 বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসইর 207টি স্কুলে লাগু হবে এই নিয়ম। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই বৈঠকে বসে কেন্দ্র, যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসই কর্তারা, পাশাপাশি ছিলেন এনসিইআরটির কেভিএস ও এনভিএস এর সদস্যরাও। সেখানেই প্রস্তুত করা হয়েছে এই সংক্রান্ত ড্রাফট। আগামী সোমবার তা জনসম্মুখে আনা হতে পারে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলো। এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই, যেখানে বলা হয়েছে 2026-27 শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠ্যক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিবিএসইর পাশাপাশি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে 2 বার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এ পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপমুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন বলেও জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো, তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই ধরনের সিদ্ধান্ত যে হতে পারে গত জানুয়ারি মাসেই সেই আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 2026-27 শিক্ষাবর্ষের সিবিএসই পরীক্ষা বছরে 2 বার করা হবে, পাশাপাশি জাতীয় শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তা ভাবনা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর বনদুয়ার স্থিত পিটিআই কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের কেন্দ্রীয় অনুমোদন দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে শুক্রবার পিটিআই কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2013 সাল থেকে উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমানে কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার ফলে আগামী মে মাসের মধ্যে বনদুয়ার পিটিআই কলেজে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বনদুয়ারস্থিত পুরনো সিআরপিএফ ক্যাম্পাসে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য স্থায়ী নতুন ভবন নির্মাণ করা হবে। বর্তমানে অস্থায়ী কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এদিন পিটিআই কলেজ পরিদর্শনে যান এবং আগামী 1 মাসের মধ্যে পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীয় বিদ্যালয়ের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া পুরনো সিআরপিএফ ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণ কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত পিটিআই কলেজে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগামী এপ্রিল মেতে সেখানে টেম্পোরারিলি এই পলিটেকনিক এই কমপ্লেক্সে শুরু হবে এবং এরপরে পার্মানেন্টলি আমাদের চলে যাবে এখানে বন্ধুয়া যে সিআরপিএফ ক্যাম্প ছিল, তো তার জন্য এখানে শুরু হবে দেখার জন্য এখানে বিল্ডিং আমরা দেখছি কোথায় করা যায়। তো এখানে এই নিয়ে আজকে এখানে আসা এবং কিছু কিছু বিল্ডিং এর এখানে ব্যবহার না করার কারণ। আগামী 24 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। 24 ফেব্রুয়ারি আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধন হবে খেলার। এরই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার পুলিশ আধিকারিকদের নিয়ে উমাকান্ত মাঠ পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 উপলক্ষে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট 45টি টিম অংশগ্রহণ করবে। এর মধ্যে 9টি মহিলাদের ও 36টি পুরুষদের টিম থাকবে। আগরতলা সহ জিরানিয়া, খোয়াই, জম্পুইজলা ও গোমতী জেলায় এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাতীয় স্তরের সিনিয়র খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করবেন। এছাড়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের থাকার ব্যবস্থা, অভ্যর্থনা, পরিবহন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি টিম গঠন করা হয়েছে বলেও পরিদর্শনকালে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। बट ये बहुत
इम्पॉर्टेंट और बहुत प्राइड की चीज़ है, गर्व की बात है हम सबों के लिए कि ऑल इंडिया की सीनियर लेवल की एक फुटबॉल पहली बार त्रिपुरा में हो रहा है और अच्छे प्लेयर्स और बढ़िया नेशनल लेवल के प्लेयर्स काफ़ी आ रहे हैं इसमें खेलने। बहुत डिटेल्ड प्रोग्राम, अकोमोडेशन, रिसेप्शन, उनकी ट्रांसपोर्ट। উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ের নির্বাচন শাখায় দিন দুপুরে ধরা পড়ে মদের আসর। সাংবাদিকদের ক্যামেরায় ঘটনা ধরা পড়লে মদের আসর থেকে পালিয়ে যায় অফিস কর্মীরা। শুক্রবার দুপুর ৩টায় মদের আসরের এই ঘটনার স্বীকার করেন সংশ্লিষ্ট কর্মচারী। এক্ষেত্রে মোট ৪ জন জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিউর অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিন পেক খাইছেন, তো অফিস চলাকালীন অবস্থায় কেন 3 পেক খেতে গেলেন? আর কে কে আছে সঙ্গে? তার নাম জানি না। তার নাম আপনার সঙ্গে যে পালিয়ে গেছে দৌড়ে, ওনার নাম কি? আমি জানি না। আপনি জানেন না? আপনি না জেনে মদের আসরে বসে আছেন। ওনার আমি ফিল্ডে ছিলাম, ফিল্ড থেকে আসলাম, পেলাম। আমি আসার পরে আমার এডিশনাল সাহেবরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।